হৃদয় নেমে চলে গেল। আজান তার যাওয়ার পরে নিজের বুকের বাঁ পাশে হাত দিয়ে চেপে ধরল। কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে অনেক জ্বালাপোড়া করছিল, তবে এখন ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আসার ব্যাপার নিয়ে তাকে কিছু করতে হবে। নিজের ঘরে পায়চারি করছে হৃদয়। রাত বাজে 10টা। আফসান কিছুক্ষণ আগেও তাকে মেসেজ দিয়েছে, আসছি, ঘুমালে খবর আছে। আজকে আসলে তার খবর আছে। সে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বলেছে তো কি হয়েছে, সে ঘুমিয়ে যাবে। দরজায় খটখট আওয়াজ, চলে আসছি। পরপর মেসেজ আসলো, যা নোটিফিকেশনে বারবার দেখলো হৃদয়। জানি তুই ঘুমাস নাই, সুতরাং গেট খুল। মাথা এখনো ঠান্ডা আছে, গরম করাইস না। হালকা ঘাবড়ে গেল হৃদয়। সে ধীর পায়ে উঠে দরজা খুলে দিল। সাথে সাথে প্রবেশ করলো আফসান, আর দরজা লাগিয়ে দিল। ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, তেরামি করিস আমার সাথে হৃদ? রিদওয়া ফর ইউ। নির্বিকারভাবে বলল হৃদয়। থাপ্পড় খাবি হৃদ, সোজা মুখে কথা বল। শক্ত কণ্ঠে বলে উঠল। ধরেন দেন থাপ্পড়। বলে নিজের এক গাল আফসানের দিকে এগিয়ে দিল। আফসানের এমন করাটা অনেক আদুরে লাগলো। সে হৃদয়ার আগানো গাল টুকুস করে একটা চুমু খেয়ে নিল। এরপর এমন ব্যবহার করলো যেন সে কিছুই করেনি। হুম। আওয়াজ করে হৃদয়া সেই গালে 2 হাত চেপে দিয়ে আফসানের দিকে চোখ বড় বড় করে তাকালো। আফসান এমন দৃশ্য বেশ উপভোগ করলো। আবার বলল, শুন হৃদ, জীবনে বিয়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের জীবনে এটি অত্যন্ত অপরিহার্য উপাদান। আমার জীবনের অন্যতম লক্ষ্যর মধ্যে একটি হচ্ছে বিয়ে করা। চল বিয়ে করে ফেলি, তারপর ফুটবল টিমও বানানো বাকি। আফসানের এমন কথায় হৃদয়া বুক ধক করে উঠল। লোকটা কি প্রপোজ করলো? এইরকম ভাবে, এত সাবলীলভাবে এই কথা কে বলে? যেন সৃজনশীলের উত্তর লিখছে। নিজেকে অনেকক্ষণ ধরে সামলিয়ে নিল। আফসান তার দিকেই তাকিয়ে আছে। সে চোখ পিটপিট করে তার দিকে তাকিয়ে বলল, আপনি কি আমাকে পছন্দ করেন মাহির ভাই? আফসান চসূচক শব্দ করে উঠল। এত সুন্দর মোটটাকে খুন করে দিলি রে হৃদ, আর আমি তোকে কোনো পছন্দ করি না। শুনে হৃদয়ার মন খারাপ হয়ে গেল। তাহলে বিয়ে? তো বিয়ে করব না? বয়স হয়েছে তো আমার। অন্য কাউকে ঘরে আনলে সমস্যা। রাগ করলেই বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিবে। তার থেকে ঘরের মধ্যে করলে কোথাও যাইতে পারবে না। এক কাজ করেন, শ্বশুর বাড়ির মানুষকে এহসান বাড়ির নিয়ে এসে জায়গা দিয়ে দেন, তাহলে আপনার বউ কোথাও যেতে পারবে না। এমনিও এই বাড়িতে পাগলের অভাব নাই। আমি, আমার বাপ চাচা মা চাচি আর ভাইরা ছাড়া সব পাগল। বলে ফেললো ফাউল্য। বউ যাতে বাপের বাড়ি না যায় তার জন্য তাকে বিয়ে করতে চায়। ঠাটা পড়বে তোর ওপর। আফসান ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। আর বলা সবার কথা বাদ দে, আর বাকি থাকে একমাত্র সে। তাহলে কি হৃদ তাকে পাগল বলে গেল? তুই কি আমাকে পাগল বললি? হৃদয়া মনে মনে কুটিল হেসে বলল, আজব! বললাম না আমার ভাইরাও ভালো। আপনি তো আমার ভাইদের মধ্যেই পড়েন। চুপ থাক হৃদ। রাস্তায় আসতে ভেবেছিলাম পেলে, মাথায় তুলে এক আছাড় দিব। তারপর বাড়িতে এসে ভাবলাম থাক, আছাড় দিলে পরে আমাকেই তোকে কোলে করে নিয়ে সারা জীবন কাটাতে হবে। তার থেকে ভালো তোর সাথে একটু রোমান্স করে আসি। এখন আবার তুই আমার মুডের 12টা বাজিয়ে ফেলেছিস। রোমান্স শব্দ শুনে হৃদয়ার কানের থেকে গরম ধোঁয়া বের হওয়া শুরু করলো। আজব! আমি বলি কি আর আপনি বলেন কি? বোনের সাথে রোমান্স শব্দ ব্যবহার করতে লজ্জা লাগে না? লজ্জা কি? খায় না মাথায় দেয়? বোনকে? আমার জানা মতে আমার বাপের কোনো মেয়ে নেই। তাহলে কি আমার মা ছাড়াও আমার বাবার একটা বিয়ে করছে? বাই চান্স তুই কি ওই ঘরের মেয়ে? চিহ! ছি, ছে করার মতো তো কিছু করি নাই। সুতরাং এসব ছাড়, এবার শপিং করতে লেগে পর, সামনে বিয়ে আসছে। বলে শীষ বাজাতে বাজাতে চলে যায়। রেখে যায় হতভম্ব হৃদয়াকে। আজান একাধারে নিজের ফোনের দিকে তাকিয়ে আছে। গত 1 ঘন্টা যাবৎ ফোন বাজতেই আছে। অপর পাশে মানুষ কোনো রকম বিশ্রাম ছাড়া খালি ফোনই দিচ্ছে। একটি কেটে গেলে আবার দিচ্ছে। আর আজান শুধু চেয়ে চেয়ে দেখছে কাহিনী। অবশেষে সে ফোনটি তুলল, তাও কেটে যাওয়ার আগ মুহূর্তে। দুপাশের মানুষের নিশ্চুপ। 2-3 মিনিট চুপ থেকেই কেটে গেল। তারপর আজান শুনলো ওপাশের মানুষের নাক টানার শব্দ। বুঝলো সে কান্না করছে। কান্নার আওয়াজ শোনানোর জন্য কল করেছো এতগুলো? পরপর ওপাশের রমণীর হিচকির শব্দ শোনা গেল। আজান আবার শক্ত গলায় বলল,
ফোন কি আমি রেখে দিব আসাম? না। হিচকির মাঝে বলল, কি সমস্যা? কান্না কেন করছো? জামাই মারা গেছে তোমার? যত সম্ভব নিজের গম্ভীরতা বজায় রেখে বলার চেষ্টা করলো। সত্য কথা বলতে আসার এমন কান্না তার মনে শান্তি বয়ে আনছে। মেয়ে তার জন্য ছটফট করছে। জামাই তো নাই। খুব ইনোসেন্ট ভাবে জবাব দেয়। জামাই লাগবে তোমার? ওই যে যার হাত ধরেছিলে তাকে বানাই তোমার জামাই। ঠোঁটে ঠোঁট চেপে বলল, না না, লাগবে না। আমি তো ওনার হাত ধরিনি। উনি? চোখ সরু করে জিজ্ঞাসা করলো। না, উনি না, মানে উনি বলবো না। হম্বিতম্বি করে বলল। লোকটা তাকে বড্ড নাস্তানাবুদ করছে। বিয়ে করবেন ম্যাম? কেমন নেশালোক শোনালো তার কণ্ঠ। আশা আঁতকে উঠল। সে করবে না ওই আতেল সাগরকে বিয়ে। না, করব না। সত্যি সাগরকে করব না বিয়ে। ফটাফট বলে ফেলল। হেসে ফেলল আজান। তার ভালো লাগছে আশার এমন হুলুস তুলুস ভাব। আশা বেক্কেলের মতন তার হাসির আওয়াজ শুনে গেল। গাধা আপনি। অন্য কাউকে না, আমাকে বিয়ে করার কথা জিজ্ঞাসা করছে। করবেন? হুম। যেন আশা কথাটা শুনতে পেয়েও শুনল না। তার মাথায় কথা পৌঁছায়নি। বিয়ে করা যায় এই অধমকে ম্যাম? কিছু পড়ার আওয়াজ পাওয়া গেল। মনে হয় হাত লেগে কিছু পড়ে গিয়ে ঝনঝন শব্দ করে উঠল। নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। ম্যাম তাহলে রাজি? আশার পুরো শরীরে গরম রক্ত বয়ে যেতে লাগলো। তার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। মুখটা পুরো লাল হয়ে গেছে। সে আর কোনো জবাব না দিয়ে ফট করে কল কেটে দিল। যা দেখে আজান মুচকি হাসলো। পরপর আশার ফোন একটি মেসেজ আসলো। রেডি থাকেন ম্যাম, যে কোনো সময় আপনার বিয়ের বাঁশি বাজতে চলছে। পুরো একটি রাত কেটে গিয়ে দেখা মিলল সকালের আকাশের। পাখির কিচিরমিচিরের সাথে ব্যস্ত হয়ে আছে সাধারণ মানুষের জীবন। এহসান বাড়ির সকলে কেবলমাত্র এসে বসলো খাবার টেবিলে। খাবার শুরু একটি পর্যায়ে আজান বলে উঠল। আমার কিছু বলার আছে। আকবর হোসেন তার দিকে তাকিয়ে বলল। বিয়ে করতে চাই আমি। বলতে দেরি পেছন থেকে চাপড় পড়তে দেরি হয় না। এই কাজটি করেছে আরাফে হোসেন। তার ছেলে কি নির্লজ্জ, বাড়ির এতগুলো মানুষের সামনে নিজের বিয়ের কথা বলছে। এদিকে আকবরে হোসেনের কাশি উঠে গেছে ভাতিজার এমন কথা শুনে। আফসান খুবই নির্বাক এই ব্যাপারে। সে তার বাবাকে পানির গ্লাস এগিয়ে দিয়ে খাওয়ায় মনোযোগ দিল। রিদওয়া আজানের দিকে বড় বড় করে তাকিয়ে আছে। তার সইয়ের কি হবে? আলী হোসেন বলে উঠল। আরাফ, ছেলেটা বিয়ে করতে চাচ্ছে, সেটা আরও ভালো বিষয়। তুই শুধু শুধু মারছিস। এখন মেজো আব্বা, বলো তো, আপনার কি কোনো মেয়েকে পছন্দ আছে, নাকি মা চাচিকে দিয়ে দায়িত্ব দিতে চাচ্ছেন? আজান একটু লজ্জায় পাচ্ছে বই কি। সে কি আর আফসানের মতো নাকি সব বলে দিতে পারবে? জি আছে, বাকি সব আফসান বলবে। আমার দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ। তার হতভম্ব হয়ে বের হওয়া দেখে সবাই হেসে ফেল। বুঝলো ছেলেটা লজ্জা পেয়েছে। আফসান তার গমনপথে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সে বড় ভাই, অবিবাহিত হয়ে ছোট ভাইয়ের পছন্দের ব্যাপারে সবাইকে বলবে। তাও মানতে হবে আফসান শ্বশুর পেয়েছে একেবারে একের। আফসান সবাইকে সব খুলে বলল। আসলে কালকে রাস্তায় আসার সময় আজান কল করে সব বলেছিল তাকে। সবাই মেনে যায় এবং ঠিক করে কালকেই আশার বাড়ি সম্বন্ধ নিয়ে যাবে। সব শুনে হৃদয় খুশি কে দেখে। তার সই আর সে একই বাড়িতে থাকবে। কি মজা! শাহনা ছেলের দিকে তাকিয়ে বলে। শরম লাগে না? তোর থেকে ছোট জন বিয়ের কথা নিজের থেকে বলে, আর তোকে মেয়ে খুঁজে এনে দেওয়ার পরও বিয়ে করতে চাস না। আফসান হৃদয়াকে একটা জেলি সহ পাউরুটি দিতে দিতে মাকে জবাব দেয়। অনেক আগেই বলছি মা, তোমাদের এই পছন্দ আমার পছন্দ না। তার থেকে ভালো চোখ খুলে আসে পাশে তাকাও, তোমার আশেপাশেই অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। আকবর হোসেন ছেলের দিকে প্রপোজকে তাকায়। ছেলে সবাইকে আকারে ইঙ্গিতে বোঝাতে চাচ্ছে। এই যে বাবাকে বলো, উনার এক্সিমা আন্টির মেয়েও কিন্তু সুন্দর আছে, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বেয়াদব ছেলে, কি বলস? আমি কেমনে জানবো ওর মেয়ে সুন্দর নাকি না? আফসান তাকে পানি খাইয়ে দিল গ্লাস দিয়ে। সবাই তাদের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। দুজনকে সুন্দর লাগে একসাথে। এতগুলো মানুষের চোখ তার দিকে দেখে হৃদয়া লজ্জায় মিয়ে গেল। আফসান আবার বাবার দিকে তাকিয়ে বলল। ওই দিন না দেখলাম উনি তোমার অফিসে এসেছিল? শাহনাজে হোসেন চোখ গরম করে তার দিকে তাকালো।
তুমি এখন ওই মহিলার সাথে কথা বলো? আজকের থেকে আমার সাথে কথা বলবে না, অভদ্রলোক। বলে গটগট করে রান্নাঘরের দিকে চলে গেল। আকবর সাহেব হতভম্ব হওয়াও ভুলে গেল। আরে ওই মহিলার হাজবেন্ড আমাদের এমপ্লয়ি, ও নিজের জামাইয়ের সাথে দেখা করতে এসেছে। তবে কে শোনে কার কথা? যে যাওয়ার সে চলে গেছে। আর আফসান বাবার দিকে তাকিয়ে এক হাসি দিয়ে উঠে পড়ল। এরপর টেবিলে উপস্থিত সকলে অট্ট হাসিতে ফেটে পড়ল। রাত 2টোর কাছাকাছি। ঝিঝি পোকা ডাক শোনা যাচ্ছে। এমন সময় আফসান বাড়িতে পৌঁছালো। আদিবকে আগের থেকে জানিয়ে দিয়েছিল বিধায় দরজা এখনো খুলে রাখা। সে চুপি চুপি ঢুকে নিজের রুমের দিকে এগিয়ে গেল। ধরা খেলে আজকে জামিন নাই। আশেপাশে তাকিয়ে যাচ্ছিল, তবে খেয়াল করেনি যে তার ঘরের সামনে রমণী দাঁড়িয়ে আছে। হঠাৎ সামনে ফিরের দিকে তাকালো। হৃদয়াকে দেখে ছটফট করে দাঁড়িয়ে গেল। হৃদয়ার বুকে 2 হাত বেঁধে ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। ক্যাবলাকান্তের মতন একটা হাসি দিল সে হৃদয়াকে। হৃদয়া তার দিকে ছোট ছোট করে তাকিয়ে আফসানের রুমে ঢুকে গেল। তাকে কিচ্ছু না বলে হৃদয়া আফসানের রুমে চলে গেল। তার পিছু পিছু আফসানও ঢুকে পড়ে। তার দিকে আর চোখে তাকিয়ে হৃদয়াও তার ড্রয়ার থেকে টি শার্ট আর ট্রাউজার নামিয়ে তার টাওয়াল নিয়ে বাথরুমে রেখে আসে। শার্টে রক্তের দাগ বোঝা যাচ্ছে। ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিয়ে যাচ্ছি। সে বের হতে নিলেই আফসান তার হাত ধরে নেয়। তাকে তার সামনে দাঁড় করিয়ে দেয়। আফসান লক্ষ্য করে হৃদয়ার চোখ পানিতে টলমল করছে। সে তার 2 হাত দিয়ে হৃদয়ার গাল ধরে। হৃদয়ার চোখের থেকে পানি ঝরে পড়ে। আফসান অতি যত্নে সেটি মুছে দেয়। এরপর তার কপালে চুমু এঁকে তার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, হবে না জান, এরপর থেকে তোর কাছে সুস্থ সবলভাবে ফিরো, তাও এরকম ব্যবহার করিস না। হৃদয়া শুনেই গেল তার কথা। কোনো প্রতিক্রিয়া দেখালো না অশ্রু ঝরানোর ছাড়া। তুই জানিস জান, এই জবে এরকম হওয়াটা স্বাভাবিক নয় কি? কথা বল না জান। হৃদয়ার কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে। এরপর থেকে যদি আমার ছোট কোনো আঘাত হয়, তাহলে আমি বাড়ির সবার সামনে 10 বার কান ধরে উঠোস করব। এবার হৃদয়া মুখ খুলল। সত্যি তো? আফসান তড়িঘড়ি করে জবাব দিল। ইহস। হৃদয়ার মান অভিমান তো আফসান ঠোঁট যখন তার কপালে লেগেছিল সে সময়ই গলে জল হয়ে গিয়েছিল। তবে এতক্ষণ একটু ভং ধরেছিল। ঠিক আছে, তাহলে এখন আপনি ফ্রেশ হয়ে আসেন। আফসান ভদ্র ছেলের মতন মেনে নিল। না মেনে উপায় কি? এমনও শরীর ম্যাজম্যাজ করছে, ওপর দিয়ে ম্যাডাম এমনি চটে আছে। আফসান ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো হৃদয়া হাতে প্লেট নিয়ে তার বেডে বসে আছে। হৃদয়াও আফসানের দিকে তাকালো। লোকটাকে ফ্রেশ হতে বলেছে সে, তবে মানুষটা মনে হয় অর্ধেক গোসল সেরে ফেলেছে। ভাগ্যিস ব্যান্ডেজ ভিজায়নি। চুলগুলো থেকে টপ করে পানি পড়ছে। তাকে টি শার্ট দেওয়ার পরে টি শার্ট না পরে তা নিয়ে বের হয়ে এসেছে। হৃদয়া চাউনি দেখে আফসান মিটিমিটি হাসলো। তার হাসি দেখে হৃদয়া ভ্যাবাচাকা খেয়ে গেল। সে রাগে দৃষ্টিতে তাকালো তার দিকে, যা দেখে আফসান ভ্যাবলার মতন একটা হাসি দিয়ে আস্তে ধীরে টি শার্ট গায়ে জড়িয়ে নিল। হৃদয়া গভীর নিঃশ্বাস ফেলে। খাবারের প্লেট সাইড টেবিলের ওপরে রেখে সে এগিয়ে গেল আফসানের দিকে। তার হাত থেকে টাওয়াল নিয়ে নিল। আবার আফসানকে বলল, মাথা একটু নামান। আফসান ভ্রু কুঁচকে ফেলল। কি করতে চাচ্ছে, তবে কোনো কথাই বলল না। বলা তো যায় না কি বললে খেপে ওঠে, তাই সে মাথা ঝুঁকিয়ে নিল। আফসান মাথা নামাতে হৃদয়া টাওয়াল দিয়ে তার মাথা মোছা শুরু করলো, যা দেখে আফসান প্রশান্তির হাসি হাসলো। তবে তার হৃদয়ার অগোচরে। চুল মোছা শেষ হতে সে টাওয়ালটা ব্যালকনিতে নিয়ে গেল। এসে দেখলো আফসান বেডে বসে ফোন ঘাঁটছে। খাবার খেয়ে সাজ্জাদ ভাইয়া যে ওষুধ দিয়েছে তা খেয়ে নেবেন। বলে চলে যেতে নিলেই তার ওড়নায় টাল পড়ে। পিছনে ফিরে দেখে আফসান তার এক আঙুলের সাথে ওড়নার কর্নার পেঁচিয়ে ধরেছে। সে চোখ ছোট ছোট করে তাকালো। এত সেবা করলি, এখন একটু খাইয়ে দিয়ে যা। আমি আসি, আপনার পেটে গুলি লেগেছে, হাত একদম ঠিক আছে। না হলে কি সাজ্জাদ ভাইয়া এত করে বলার পরও তার সাথে না এসে বাইকে করে আসেন নাকি? নিজেই খেয়ে নিন। আফসানে চাইলো সাজ্জাদকে 5তলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। সব কথা বলতে হয়, হারামজাদা একটা। ওসব আগের কথা, এখন বেশি অসুস্থ লাগছে, কেমন জানি ব্যথা করছে। এমন কথা শুনে হৃদয়া বিচলিত হয়ে পড়ল। ফটাফট তার পাশে এসে বসে পড়ল। বেশি খারাপ লাগছে? খুব ভদ্রভাবে জবাব দিল মাথা দুলিয়ে। হৃদয়া ভাতের প্লেট নিয়ে তাকে খাইয়ে দিতে লাগলো। লোকটা তাকে কামড়াচ্ছে, মানে তার আঙুল কামড়াচ্ছে। কি সমস্যা? আফসান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল,
তোর আঙুল এত নরম, কোনটা ভাত আর কোনটা আঙুল বলতেই পারছি না। রিদুয়া রাগে দৃষ্টি নিক্ষেপ করলো। কিছুক্ষণের মধ্যে খাওয়া শেষ হলো। রিদুয়া প্লেট রেখে আসলো। রিদুয়া কোনো কথা না বলে ওষুধ এগিয়ে দিল। বিনা বাক্যে তা খেয়ে নিল। তারপর তাকে শুয়ে পড়ার নির্দেশ দিল সে। আফসানও ভদ্র ছেলের মতন মেনে নিল এবং ফটাফট শুয়ে পড়ল। রিদুয়া তার গায়ে কাঁথা টেনে দিল। তারপর আস্তে আস্তে চুলে হাত বুলিয়ে দিল। দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ল ওষুধের প্রভাবের কারণে। রিদুয়া চলে যেতে নিয়েছিল, কি ভেবে যেন থেমে গেল। তারপর আফসানের কপালে নিজের ওষ্ঠদয় ছুঁয়ে দিল। তারপর বের হয়ে গেল। পেছনে ফিরল, হয়তো দেখল যাকে সে ঘুমন্ত ব্যক্তি ভেবেছিল সে তার ওষ্ঠের ছোঁয়া পেয়ে মুচকি হাসল। কপালে রিদোয়া সেই উষ্ণ স্পর্শ আফসানের মনকে এক মুহূর্ত শান্ত করলেও চোখ বন্ধ করতে দৃশ্য পাল্টে গেল। ঘন জঙ্গলের স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে আসতে লাগলো। দূরে কোথাও পাখির ডাক মিলিয়ে যাচ্ছে, আর ভেতরে দিনের ছবি ভেসে উঠল। এক বৃদ্ধ সকালে শান্তিনগরের পাশে অবস্থিত একটি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় সে কারোর গোঙানির আওয়াজ শুনতে পেল। প্রথমে সে ভাবলো চলে যাবে, কারণ দেখা গেল সে গেলে ফেঁসে যেতে পারে। পরবর্তীতে তার মনুষ্যত্ববোধ তার মস্তিষ্ক ও হৃদয়ে হানা দিল। এগিয়ে গিয়ে দেখল একটি মেয়ে জঙ্গলের চোপের ঝাড়ে শুয়ে আছে অর্ধচেতন অবস্থায়। সে সাথে সাথে স্থানীয় লোকজনকে ডাকা শুরু করলো এবং মেয়েটিকে তারা হসপিটালে নিয়ে গেল। পরবর্তীতে হসপিটাল থেকে পুলিশকে জানানো হলো। মেয়েটা চিকিৎসাধীন অবস্থায় জ্ঞান ফিরল। জানা গেল মেয়েটির নাম পরি, তার বয়স 17। পরিবার বলতে শুধুমাত্র মা ছিল, তাও গত 1 বছর আগে মারা গিয়েছে। সেই থেকে পরির স্থান হয়েছে মামার বাড়ি। তবে মামিও তাকে দেখতে পারত না, অনেক অত্যাচার করত। এভাবেই কেটে গেল 6 মাস। হঠাৎ একদিন তার মামি তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। পরবর্তীতে এক 50 বছরের লোকের সাথে তাকে পাঠানো হয়, এই বলে যে তার বাড়িতে তার বাচ্চা যত্ন নিতে হবে। তবে সেই বাড়ির তার যাওয়া হয় না। প্রথমত সেই লোকটি তার নাকে রুমাল চেপে ধরে, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে। সে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে একটি দুর্গন্ধযুক্ত রুমে। তার সাথে সেখানে আরও 20 জনের মতন মেয়ে ছিল। তাদের মধ্যে কাউকে রাস্তায় থেকে উঠিয়ে এনেছে, কাউকে তার পরিবার বিক্রি করে দিয়েছে। তাদেরকে খবর দেওয়া হতো প্রতিনিয়ত একজন করে মেয়েকে নিয়ে যাওয়া হয়, আবার 2 দিন পর তাদেরকে ফিরিয়ে দেওয়া হতো। তাদেরকে প্রথমে নরপশুর হাতে তুলে দেওয়া হতো, পরবর্তীতে তাদের অজ্ঞান করে দেওয়া হতো। জ্ঞান ফিরে দেখতেও তাদের হাতে স্যালাইন এবং পেটে ব্যান্ডেজ করা। এইরকমভাবেই তাদের জীবন কাটতে লাগলো। প্রতিদিন তারা নতুন নতুন মেয়ে আনতো। পরীকে নিতে এসেছিল, যখন সে কিছুতেই যেতে চায়নি তখন তাকে মারধর করে টানতে টানতে নিয়ে যায়। প্রথমতে তারা বেখেয়ালি হয়ে পড়লে পরি সুযোগ বুঝে দৌড় লাগায়। তার পিছনে তারাও দৌড়ায়, তবে পরি জঙ্গল থেকে বের হতে পারে না আহত হওয়ার কারণে, তাই ঝোপঝাড়ে আশ্রয় নেয়। পুলিশ সব কিছু শুনে আফসানদের খবর দেয়। সব শুনে তারা ছটফট পেরিয়ে পড়ে জঙ্গলের। তারা জানে হয়তো বা গেলে তাদেরকে পাবে না, কেননা তাদের একজন বের হয়ে গিয়েছে, যা সহজে তাদের লোকেশন সহজে পাওয়া যাবে। তবে গিয়ে সে নরপশুদেরকে পেল। জঙ্গলের ভেতরে একটি বাড়িতে তাদের অবস্থান ছিল। তারা বাদবাকি সব মেয়েকে পাঠিয়ে দিয়ে শুধু কয়েকজন হাতে ছিল। হয়তো তারাও চলে যেত যদি আর একটু দেরি হতো, কেননা তাদের অবস্থান ছিল একদম জঙ্গলের শেষ কিনারে। সেখানে তাদের বাড়ির পাশে একটি গাড়ি রাখা আছে। আফসানদেরকে দেখে তারা গুলি তাক করলো তাদের উদ্দেশ্যে এবং গুলি ছোড়া শুরু করলো, যার স্বরূপ তাদের মধ্যে একটা পাল্টা ধাওয়া শুরু হলো। কেননা আফসানরা নিজেদের প্রতিরক্ষা স্বরূপ গুলি চালানো শুরু করে। তাদের অনেকেরই আহত হয়। তবে তারা যখন বাঁচার জন্য গাড়িতে উঠতে যাচ্ছিল, তখনই তার একটা শ্যুট করে, যেটা সরাসরি আহসানের পেটের দিয়ে কিনারা দিয়ে চলে যায়, যার ফলে সে আহত হয় এবং তারা পালিয়ে যায়। তারা মিলে সবাই চলে আসে, আর প্রথমে আহসানের ব্যান্ডেজ করানো হয়, আর রক্তক্ষরণের ফলে আফসানকে একটি ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়, কারণ তার বিশ্রাম প্রয়োজন। সাজ্জাদ ফোন করে সব কিছু আদিবকে জানায় এবং আদিব আজানকে, আর সব কিছু রিদুয়া শুনে ফেলে। এক বড় রাত কেটে সকালের আবির্ভাব। পাখির কলরবে মেতে উঠেছে। গ্রামের প্রত্যেক বাড়ির মানুষ উঠান ঝাড়ু দিতে ব্যস্ত। এহসান ভিলার সবাই জড়ো হয়েছে খাবার টেবিলে। আজকে কেউ নিজেদের কাজে যাবে না, কেননা আজকে আশার বাড়ি যাবে প্রস্তাব নিয়ে, তাই খাবার কারোর তাড়া নেই। শুধুমাত্র আকবর এহসান, আলী এহসান আর আরাফ এহসান বলে দিয়েছেন তাদের স্ত্রীদেরকে জলদি জলদি রেডি হতে, কেননা মহিলা মানুষ অনেক সময় লাগায় তৈরি হতে। যা শুনে তারা
তাদের দিকে কঠিন দৃষ্টিতে তাকালো। আফসানা খাবার টেবিলে এসেছে, তাকে দেখে বোঝা যায় না যে সে এত আহত হয়ে আসছে। সে আসার কিছুক্ষণ পরে রিদুয়া হেলতে দুলতে তার পাশে এসে ধপ করে বসে পড়ে। আফসান আর চোখে মেয়েটির দিকে তাকালো। মেয়েটি এখনও ঠিক মতন নিজের চোখই খোলেনি। অবশ্য সে জানতো এরকমটি হবে, কেননা কালকে অনেক রাত পর্যন্ত সে জেগেছিল, আর আজকে সকালেও সে তার রুমে যায়নি, যেখানে মেয়েটির অভ্যাস প্রতিদিন তার রুমে যাওয়ার, কিন্তু ঘুমের জন্য তাও হয়নি। সবাই টুকিটাকি কথা বলে নিজেদের খাবার শেষ করলো। এহসানরা তাদের স্ত্রীদেরকে তাড়া দিতে শুরু করলো তৈরি হওয়ার জন্য। আদিব কিছুক্ষণ পরপরই আজানকে খোঁচা দিচ্ছে। বেচারা আজান কিছু বলতেও পারছে না, সইতেও পারছিল না। আজান কালকে সারাদিন আসার একটি ফোনও তোলেনি, এমনকি সে নিজেও খোঁজ খবর নেই। মেয়েটি তো কাঁদতে কাঁদতে প্রায় দিশেহারা। সে রিদুয়াকে ফোন দিয়েও কান্নাকাটি করেছিল, কিন্তু তার সইও তাকে পাত্তা দেয়নি। আশা আজকে ঘুম থেকে ওঠার পর থেকে লক্ষ্য করছে বাড়ির সবাই আজকে কি কাজ নিয়ে ব্যস্ত। কেউ এদিকে দৌড়াচ্ছে, কেউ ওদিকে দৌড়াচ্ছে। ভাবি ঘর গোছাচ্ছে, মা রান্নাঘরে ব্যস্ত, বাড়ির লোকরাও কাজ করছে, কিন্তু সে বুঝে উঠতে পারছে না যে সব কেন হচ্ছে। উপরন্তু তার ভাইও অফিসে যায়নি, লিভিং রুমে বসে বসে চা খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে। অবশ্য এসব সাগরের জন্য তো হবে না, কেননা সেই দিন আসার পরে সে তার ভাইকে সাগরের ব্যাপারে মানা করে দিয়েছিল। বলেছিল এই ভ্যাবলাকান্তকে সে কোনোভাবেই বিয়ে করতে পারবে না। তবে ঘটনা অন্য জায়গায় ছিল তার মানা করার। তাহলে কি আবার নতুন মানুষ জুটলো নাকি? উফ, জ্বালা জ্বালা। ওপর দিয়ে ইঞ্জিনিয়ার সাহেব তার সাথে ঠিক মতন কথা বলছে না। আরে ভাই, তার কি দোষ সবে? তার সয়েও তার কথার কোনো দাম দিচ্ছে না। হঠাৎ তার রুমে তার ভাবির আগমন, হাতে একটা মেরুন রঙা শাড়ি। সে ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। তার ভাবি নীলি তার দিকে তাকিয়ে হেসে বলল, শুনুন ননদিনী, ঝটপট শাড়িটি পরে তৈরি হয়ে যান তো, আপনাকে আজকে দেখতে আসবে। আশার মাথার উপর দিয়ে যেন বাজ পড়ল। দেখতে আসবে? সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখতে আসবে? আমাকে আগে কেন জানানো হয়নি? ও ভাবি, আমি করব না গো বিয়ে, যাব না। নীলি হেসে তার মাথায় হাত বুলিয়ে বলল, ধুর পাগলি, দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? আশা মিনমিন কণ্ঠে বলল, তারপরেও কোনো তারপরেও মার পড়বে কিছু না, জলদি করো। তারা যদি চলে আসে আর তুমি যদি তৈরি না থাকো, তবে তোমার ভাই বকবে তোমাকে। ছলছল নয়নে আশা তার ভাবির গমন পথ দেখল। পরপর সে ফোন হাতে তুলে প্রথমে কল লাগালো আজানকে। টানা 2 বার কল লাগানোর পরে আজান কলটি রিসিভ করলো। আশা কান্নারত গলায় তাকে বলল, আমাকে আজকে দেখতে আসবে? অপর পাশ থেকে আজানের জবাব ছিল, তাহলে তো ভালো খবর, জলদি তোমার বিয়ের দাওয়াত খেতে চলেছি আমরা। আচ্ছা আশা, এখন ফোনটা রাখো তো, আমি একটু বিজি। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আজান কলটি রেখে দিল। আশার মনে হলো তার দুনিয়া থমকে গিয়েছে। অবশেষে এই মানুষটিও তার সাথে এরকম করলো। তারপর তড়িঘড়ি করে সে তার সইকে ফোন দিল। কান্না করতে করতে সব বলল, তোর ভাইয়াকে বিয়ে না করলে কিন্তু আমি পালিয়ে যাব রিদু। উনি কেন আমার সাথে এমন করছে? ওনাকে বল না আমার কাছে আসতে। ঋতুয়া গলা পরিষ্কার করে বলল, আসু, দেখতে আসলেই তো বিয়ে হয় না। চিল এন্ড ওয়ার দ্য শাড়ি। রাগে জেদে আশা কল কেটে দিল। এদিকে আজান তার বোনের দিকে তাকিয়ে হাসছে। এতক্ষণ সব সে শুনেছে, তার মন অনেক শান্ত এখন। আফসান প্রচণ্ড বিরক্ত হলো। যাও তো, আমাদের শুধুমাত্র মেয়ে দেখতে যাওয়ার প্ল্যান ছিল, আজকে আগত হবে, এটা কেন হলো? আজান ভ্রুকুচকে তার দিকে তাকালো। কেন, তোর কি সমস্যা? মাঝখান দিয়ে আদিব বলল, বুঝো না, বড়জনের আগে তুমি করছো, তাই ভাইয়া জেলাস। আজান এবার হু হু করে হেসে দিল। হৃদয় হাসলো তাদের কথা শুনে। আবার আজানের দিকে তাকিয়ে বলল, আমার সই কিন্তু অনেক কান্না করছে ভাইয়া। আজান তার বোনের মাথায় হাত বুলিয়ে বলল, তোর সই শেষ, হাসি হাসবে প্রাণ খুলে, সারা জীবনের জন্য বরাদ্দ থাকবে সেই হাসি। পরপর 4টি গাড়ি এসে থামলো চৌধুরী নিবাসের সামনে। সেখান থেকে নেমে আসলো এহসান পরিবার। দুটোতে ছিল পরিবারের কর্তা কর্তি, আর দুটোর মধ্যে একটিতে ছিল আজান, আফসান, আদিব, আর অন্যটিতে সাজ্জাদ, রিনা, রিদুয়া, আর অন্যটিতে সাজ্জাদ, রিশা, রিদুয়া। রিদুয়া মুখ ফুলিয়ে বসে আছে, কেননা সে আর আফসান কিছুক্ষণ আগে
মারামারি করে এসেছে, আর তাই সে আফসান যে গাইতে ছিল সেখানে না বসে রিশাদের সাথে এসেছে। স্বপ্নায় হোসেন, শৈলী, সাদমান আর মৌমিতাকেও চৌধুরী নিবাসে দাওয়াত দিয়েছে। তার একমাত্র ছেলের আঘাত হবে বলে কথা। তার শৈলীকে বড্ড ভালো লাগে, তাই সে চায় তার বড় ছেলে মানে আফসানকে বিয়ে করাতে। সে বেচারি তো আর জানে না তাদের ছোট আদরের মেয়ে যে এসব সহ্য করতে পারে না। আর তাই তাদের ঝগড়ার মেন টপিক ছিল শৈলী। আফসান এখানে আসার জন্য বাইক বের করছিল, এমন সময় স্বপ্নায় হোসেন বলেন, বাইকে গেলে মাঝ রাস্তায় শৈলীকে নিয়ে নিস, দুজন তাহলে কথা বলতে পারবি। বলা বাহুল্য স্বপ্না হোসেন তাদের চাচি হলেও তাদের সবার সাথে অনেক ফ্রি, সে ছোটবেলা থেকেই। তার এমন কথায় আদি ফট করে বলে, তাহলে তো তারা আগেই কথাবার্তা বলে ফেলেছে। শৈলী কিছুদিন আগেও তো ভাইয়ের বাইক করে বাড়ি এসেছিল। বলার পর সে খেয়াল করে রিদুয়াকে। তারপর সে বুঝতে পারে কি কথা বলে ফেলেছে। সে ফটাফট গাড়িতে চেপে বসে। দেখা গেল এখানে থাকলে আজান ভাইয়ের বিয়ের দিন তার জানাজা পড়াতে হবে। আদিবের কথা শুনে স্বপ্না হোসেন মিটিমিটি করে হেসে চলে গেল। আফসান খানিক অপ্রস্তুত হয়ে পড়ল। এই ম্যাডাম তো আগের থেকে চেতেছিল এই আদিবকে হাতের কাছে পেলে মাথায় এক বাড়ি মারবে। বজ্জাত ছেলে, ভাইয়ের সংসারে আগুন লাগাচ্ছে। তার এমন অবস্থা দেখে সাজ্জাদ মিটমিট করে হেসে তাড়া দিতে লাগলো যাওয়ার জন্য। রিদোয়া রিশাদের গাড়ির দিকে যেতে নিলেই আফসান তড়িঘড়ি করে আটকিয়ে দেয়। সবাই তাদের স্পেস দেওয়ার জন্য যার যার গাড়িতে উঠে বসে। ইতিমধ্যে কর্তাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আজান আবার মিরর থেকে মাথা বের করে বলল, কিরে, তোরা বের হচ্ছিস না কেন? আমার বউ অপেক্ষা করছে তো ভাই, আমার বিয়ের দেরি হচ্ছে। আজানের কথা শুনে আফসান বিরক্তির শব্দ বের করল। তারপর হেলমেট রিদোয়াকে পরাতে গেলেই বেজে গেল বিপত্তি। মেয়ে 2 পা পিছিয়ে গেল। আমি দিয়ের সাথে যাব, আপনি চলে যান। আফসান তার কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল। সে বাইকে যাচ্ছে, কেননা এখনো পর্যন্ত সে এই মেয়েকে নিজের বাইক ওঠায়নি। আজকে সুযোগ বুঝে কোপ মারতে এসেছে। এখন কিনা এই মেয়ে বলছে তাকে একা যেতে। দেখ রিদ, আমার মাথা গরম করা শোনা, না হলে দেখা যাবে আমরা আবার ঝগড়া করে বসে আছি। আমি কি করলাম? আমি তো শুধু বললাম আমি দির সাথে যাব, ব্যাস। আফসান দাঁতে দাঁত চেপে বলল, তুই ওই গাড়িতে গেলে আমার সাথে কে যাবে? বাইক কেন বের করেছি আমি? রিদোয়া বেশ নির্লিপ্তভাবেই বলল, আপনার শৈলীকে নেন সাথে। এমনিও তার তো অভ্যাস হয়ে গেছে আপনার বাইকে ওঠার, আমার এসব অভ্যাস নাই। বলে চলে গেল রিশাদের গাড়ির দিকে এবং উঠে পড়ল। আফসান তপ্ত নিঃশ্বাস ফেলল। যাবে না সে এই বাইকে। রাগ দেখে নিজেও বাইক থেকে নেমে সাইড করে রাখলো। সে রিশাদের গাড়িতে উঠতে গেলে খেয়াল করলো গাড়ির লক করা। সে টান দিল, খোলে না। সাজাদ আর রিশা তার দিকে তাকিয়ে হাসছে। সাজাদ রিদোয়ার দিকে ইশারা করছে, মানে সে লক করেছে। আর এই মহিলা তো আরেক দিকে মুখ ঘুরিয়ে রেখেছে। সে রিদোয়ার গাড়িতে টোকা দিল মনোযোগ আকর্ষণ করার জন্য। তবে মেয়ে একদম নির্লিপ্তভাবে তাকিয়ে আছে। না পেরে সে কল করলো, তবে মেয়ে রিসিভ করে না, উল্টো তাকে দেখিয়ে ফোন কেটে দেয়। আরে ভাই, এতক্ষণে বাবা মা পৌঁছে গিয়েছে, চল তোদের রাগ অভিমান পরে ভাঙাস। আজান আর আদিব দুজনেই গাড়ির জানলা থেকে মাথা বের করে এতক্ষণ এদের কাহিনী দেখছিল। তবে আসলে দেরি হয়ে যাচ্ছে দেখে আফসান আর কিছু করতে পারল না। সে ফোঁস করতে করতে আজানের গাড়িতে গিয়ে উঠল। বসার সাথে সাথেই আদিবের মাথায় এক চাপড় দিল। বয়স তোর 2-5, এই বয়সে অনেকের বাচ্চা কাচাও হয়ে গেছে, অথচ তুই জানিসই না কোথায় কি বলতে হয়। আদিব ভ্যাবলার মতন একটা হাসি দিল। আসলে আমার তো বাচ্চা হয় নাই, হয়তো তাই বুদ্ধি শুদ্ধিও হয় নাই। আফসান তার এমন কথায় কঠিন দৃষ্টি নিক্ষেপ করল। আজান তার কথা শুনে হেসে ফেলল। আশা শাড়ি পরেছে, তবে মুখে কোনো রকম প্রসাধনী ব্যবহার করেনি। করে কি লাভ হবে? যে হারে কান্না করেছে, শুধু কিছু কি থাকবে? আওয়াজ পেয়েছে গাড়ির সাথে বাড়ির মানুষেরাও হই হুল্লোড়ের। তারা যে এসে গিয়েছে সে জানে। নিজের ইগো সাইডে করে আরও ফোন করলো আজানকে, তবে মানুষটি তুলল না। তার রুমে প্রবেশ ঘটল আসমার। আশার মা তিনি। হাসি মুখে এগিয়ে এসে আশার 2 গালে আঁকড়ে ধরে ধীরে উঁচু করলো। তার চোখের পানি মুছে বলল, বোকামে, তোকে কি আজকে পাঠিয়ে দেবো নাকি?
তোর অনুমতি ছাড়া কিচ্ছু হবে না। আরিয়ান অর্থাৎ আশার ভাই এসে দরজার নখ দিয়ে বাইরে থেকে তালা দিতে লাগলো। নীলি ও আসমা দুজনই আশাকে অনেক সময় নিয়ে চুপ করে মাথায় আঁচল টেনে দিয়ে নিচে নিয়ে আসলো। সে মাথা নিচু করে সকলকে সালাম দিল। নীলি তাকে নিয়ে এক ভদ্র মহিলার পাশে বসালো, যা সে মহিলাটির শাড়ি দেখে বুঝেছে। আর অপর পাশে এক লোক, হয়তো যার জন্য তাকে আজ দেখতে এসেছে সেই লোক। হবু ভাবি, আপনি এই রকম কাঁপচ্ছেন কেন? মৃগীর রোগ আছে নাকি? আওয়াজ তার বহু পরিচিত ঠেকলো। তার সই নাকি? সে চোখ উঠিয়ে দেখে স্তব্ধ হয়ে গেল। মৃদু তার সামনে। সে তড়িঘড়ি ভঙ্গিতে পাশে ঘাড় ঘুরিয়ে দেখলো আজান বসা। সে চোখ বড় বড় করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের পলক না ফেলে সে আজানের দিকে তাকিয়ে আছে প্রায় অনেকক্ষণ। তার চাহনি দেখে সকলে অট্টহাসিতে ফেটে পড়ল। তার ধ্যান ভেঙে গেল। সে লজ্জায় জড়সড় হয়ে মাথা নিচু করে বসে রইল। মৃদুয়া আশাদের ছাদে এসে এক কোণে বসে আছে, অন্য কোণে আজান আর আশা। তাদেরকে আলাদা কথা বলার জন্য পাঠানো হয়েছে, সাথে হৃদয়াকে পাঠিয়েছে। তাই সে তাদেরকে স্পেস দেওয়ার জন্য অন্য কোণে দাঁড়িয়ে আছে। এখান থেকে তাদেরকে দেখা যায় না, কারণ মাঝ বরাবর পানির ট্যাঙ্কি। হৃদয়া যে পাশে দাঁড়িয়েছে সেখান থেকে বাড়ির উঠান দেখা যায়। উঠানে আদিব, সাদমান, মৌমিতা, সাজ্জাদ, রিশা দাঁড়িয়ে। শৈলী কি কাজে আটকে যাওয়ার কারণে তাদের সাথে আসেনি। তারা সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। আফসান হৃদয়ার মুখী হয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। তার দিকে একবার তাকিয়ে হৃদয় মুখ ফিরিয়ে নিল। কত বড় সাহস! সে এখনো পর্যন্ত উঠল না বাইকে, আর ওই মেয়ে নাকি উঠে বাড়ি পর্যন্ত এসেছে। হৃদয় ছোটবেলা থেকে নিজের জিনিস নিয়ে বড় হিংসুটে। তার কিছুই তার ভাগ করতে ভালো লাগে না, আর যদি সেটাতে অন্য কেউ ভাগ বসায় তাহলে তার লাগবেই না। যেমন এখন সে ঠিক করেই ফেলেছে, দুনিয়ায় যদি একটা মাত্র যান থাকে আফসানের বাইক, তবুও সে সেটাতে উঠবে না। না মানে না। একটি গাড়ি এসে ঢুকলো চৌধুরী নিবাসে। সে গাড়ির অধিকারিণী হলো শৈলী। একটি কালো রঙের শাড়ি পরিহিতা নারী নামলো গাড়ি থেকে। ফর্সা শরীরে শাড়িটি দারুণ মানিয়েছে। হাসি মুখে নারীটি বের হয়ে এগিয়ে আসলো। তবে বিপত্তি বাজলো, পায়ের সাথে শাড়ি পেঁচিয়ে সে পরতে নিল, তাও একেবারে আফসানের সামনে। তবে আফসান তো তার সুখকে দেখতেই ব্যস্ত, তার এসব দিকে খেয়ালই নেই। ফলে বেচারি শৈলীর জায়গা হলো মাটিতে। ধপাস করে শব্দ হয়। আফসান নিচের দিকে তাকিয়ে দেখে শৈলী বসে আছে। কোথায় সে শৈলীকে হাত ধরে উঠাবে তা না করে সে নাক মুখ কুঁচকে ফেলল। এইদিকে বাকি সবাই তো হতভম্ব হয়ে গেল। কি হলো এটা? আদিব তড়িঘড়ি করে তার বান্ধবীকে ধরে ওঠালো। সিরিয়াস টাইমে যে হাসি পায়, এটা আবার কেমন সায়েন্স ভাই? আর যদি কেউ পড়ে যায় তাহলে তো কথাই নেই। তাই আফসান বাদে বাকি সবাই মিটিমিটি করে হেসেই যাচ্ছে, কেননা মেয়েটা কি সুন্দর অ্যাটিটিউড নিয়ে হেঁটে এসে নিজের ক্রাশের সামনে ধপাস করে পড়ে গেল। ব্যথা পেয়েছিস? আদিব যথাসম্ভব নিজের হাসি দমিয়ে রেখে জিজ্ঞাসা করলো। আসলে শাড়ি পরতে অভ্যস্ত নয়, বিদায় হোঁচট খেয়ে এই অবস্থা। লজ্জায় জুবুথুবু হয়ে পড়ল শৈলী। তাদের কানে আসলো এক হাসির আওয়াজ, যা বুঝতে বেগ পেতে হয়নি কে। তবে হৃদয়া অনেকক্ষণ ধরে চাচ্ছিল আওয়াজ না করতে, তবে তার মুখ তার কথা শোনে না। তাই সে মুখে হাত চেপে তাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে গেল। আদিব তার বোনের এই কাণ্ড দেখে দুদিকে মাথা নাড়ালো। শৈলী নিজে জড়তা কাটিয়ে কিছু বলতেই নিয়েছিল যে এমন সময় আফসান বলে উঠল, এক্সকিউজ মি, আমি কিছুক্ষণ পর আবার তোদের সাথে জয়েন করছি। বলে সে লম্বা লম্বা পায়ে বাড়িতে প্রবেশ করে সোজা ছাদে চলে গেল। এদিকে হৃদয় আবার সামনে ফিরে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখেও আফসানকে না দেখে ভ্রু কুঁচকে ফেলল। আফসান ছাদের গেট খুলে দেওয়ার সাথে সাথেই দেখল আজান আর আশা দাঁড়িয়ে কাছাকাছি। তারা হকচকিয়ে গেল তার এমন আগমনে। আফসানও খানিক অপ্রস্তুত হয়ে বলল, পরে গলা পরিষ্কার করে বলল, ইউ গাইস ক্যান কন্টিনিউ। বলে সে দরজা আটকে অন্যদিকে চলে গেল, যেদিকে হৃদয়া ছিল। হঠাৎ হাতের টান পড়ায় হৃদয়া উঠানের থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে দৃষ্টি দিল। আফসানকে দেখে সে মুখ ফিরিয়ে নিল। আয় হায় হৃদ, এই আমি কি দেখছি? হৃদয়া ভ্রু কুঁচকে ফেলল। তার চেহারায় আবার কি হবে? সে গম্ভীরভাবে জিজ্ঞাসা করল, কি দেখেছেন? এক কিউট সাপ আমার সামনে খালি ফসফস করছে, যে কোনো সময় ছোবল মেরে দিতে পারে। তুই মন্ত্রতন্ত্র জানিস তো? আফসানের কথায় হৃদয়া চোখ মুখ কুঁচকে ফেল। লোকটা তাকে সাপ বলছে, সে নাকি ফোঁস করছে। একটা আর্টিকেলে পড়েছিলাম, বেশি চোখ মুখ কুচকালে জলদি বুড়ি হয়ে যায়। এমন হৃদয়ার মুখ স্বাভাবিক করল। এত জলদি কেই বা বুড়ি হতে যাবে?
আপনি এখানে কেন আসলেন? এখানে আপনার কি কাজ? এখানেই তো আমার সব কাজ। বড় ভাই হিসেবে কিছু দায়িত্ব আছে না? পানির ট্যাঙ্কে হেলান দিয়ে বলল। কিসের দায়িত্ব? এই যে মাত্র ঢোকার সময়ও দেখলাম আমার ভাই আমার ভাইয়ের হবু বউয়ের পাশাপাশি দাঁড়িয়ে আছে। এটা কি উচিত তুই বল? আপনি এমনভাবে বলছেন যেন আপনার ভাই অন্য কোনো মেয়ের সাথে দাঁড়িয়েছে। তারই তো হবু বউ আশা। ওইটা তো আমি জানি। গ্রামের আশেপাশের মানুষ তো কথা বানাতে পারে, বাড়ির আশেপাশের মানুষ তা জানে এখনো? হৃদয়া নাবোধকভাবে মাথা নাড়ালো। এবার আফসান হেলান দেওয়া থেকে দাঁড়িয়ে হৃদয়ার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। তার গালে হাত রেখে চোখের দিকে তাকিয়ে বলল। ঠিক সেইভাবেই আমার হৃদ আমার জন্য কিটা শুধুমাত্র আমি জানি, অন্য কেউ জানে না বিধায় তারা অন্য সুরে কথা বলে। এবার বুঝলো আফসানের এখানে আসার কারণ। হৃদয় আফসানের বুকে হাত ঠেকিয়ে তাকে দূরে ঠেলে দিল। যেহেতু আফসান জানতো না যে সে এমন করতে পারে, তাই আফসানও সরে গেল। কথা সেটা না, কথা হচ্ছে সে আজকে আপনার পছন্দের রঙের শাড়ি পরে এসেছে। শাড়ি সামালতে জানে না তাও। দেখেছেন কত টান। শেষের বাক্য খানিক টেনে বলল। কি কালার পড়েছে? আখিদয় ছোট ছোট করে জিজ্ঞাসা করলো। হৃদয়া একটু অবাকই হলো বটে। লোকটা সামনে ছিল আর সে জানে না? ভণ্ডামি কম করেন, আপনার সামনে ছিল আর আপনি জানেন না? আফসান আবার হেলান দিয়ে নাবোধক মাথা নাড়ালো। আমি তো আমার সুখ পাখিকে দেখতে ব্যস্ত ছিলাম, তাই হয়তো খেয়াল করিনি। সুখ পাখি? হ্যাঁ, অনেক মিষ্টি দেখতে। তোকে দেখাবো না। এখন বল, ওই মেয়ে কি শাড়ি পরেছিল যেটা আমার পছন্দের? কালো রঙের শাড়ি। তোকে কে বললো আমার ওই রং পছন্দ? আমার ওই রং এখন আর পছন্দ না। হৃদয়া তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। সে যতদূর জানে এই মানুষের সব কালোই পছন্দ। তার রুমের সব ফার্নিচার কালো, তার আউটফিটের অধিকাংশ সবই কালো। তাহলে কি কালার? আফসান হৃদয়ার দিকে তাকালো। একটা আনারকলি পরা সে। তারপর তার ওড়না ধরে জিজ্ঞাসা করলো। এটা কি কালার? হৃদয়া নিজের জামার দিকে তাকালো। আজকে সে একটা ল্যাভেন্ডার কালারের আনারকলি পরেছে, যার ওড়নাও একই রঙের। ল্যাভেন্ডার কালার? হ্যাঁ, তাহলে আজ থেকে আমার এটাই পছন্দের রং। বলে সে হৃদয়ার হাত নিজের হাতের মুঠোয় নিল। তারপর আবার হাঁক ছেড়ে আজানকে ডাকলো। তোদের হয় নাই আর কতক্ষণ? চুপ থাক, তোর জন্য শান্তি মতো রোমাঞ্চ করতে পারছি না, খালি বাধা দেশ। আফসান হৃদয়াকে হাত ধরে নিজের কাছে টেনে নিল। বুঝলাম না হৃদ, ওর না আজকে খালি বিয়ের ডেট ফিক্সড করার কথা ছিল, তাহলে ও বিয়ে কেন করছে? কেন? আপনি কি জেলাস যে আপনার আগে ভাইয়ার বিয়ে হচ্ছে? মাহির ভাই। হৃদ রে, আমি যখনই একটু ভালো মুডে থাকি তুই তখনই আমারে ভাই ডাকা শুরু করস। ভাইকে তো ভাই ডাকবো। আপনি আমার একমাত্র বড় বাবার একমাত্র বড় সন্তান, মাহির ভাই। হৃদ, থাপ্পড় খাবি কিন্তু। বলে নিজের গাল এগিয়ে নিয়েও আবার ফিরিয়ে নেয়। না না, এই লোকের বিশ্বাস নেই। তাকে সেদিনও এমন করতেই একটা দীপ। না না, তড়িঘড়ি করে বলে হৃদয়া, যা দেখে আফসান হেসে নেয়। আফসান তার কাঁধে নিজের কপাল ঠেকিয়ে ক্লান্ত স্বরে তাকে ডাক দিল। হৃদ। সে হৃদয়ার এত কাছে হওয়ার তার হৃদস্পন্দন বেড়ে গেল। মনে হচ্ছে তার হৃদযন্ত্র এখনই বের হয়ে আসবে। কণ্ঠনালী দিয়ে কথা বের হচ্ছিল না। আমার ছুটির আর বেশি দিন নাই, হুম। মিস করবি না? হৃদয়া এই দফায় আর কিছু বলল না। অবশ্যই তার খারাপ লাগছে। এবার সে কেমনে থাকবে এই মানুষটিকে ছাড়া? আফসান চলে যাবে এই কথা শুনে তার আর কোনো শব্দ মাথায় আসে না। তবে সে তো বাধাও দিতে পারবে না। তার অনেক শখের চাকরি এটা। কিন্তু হৃদয়ার বড্ড ভয় করে। তার কোনো উত্তর না পেয়ে আফসান মুখ উঠালো। দেখলো হৃদয়ার চোখে পানি টলমল করছে। শরীর, আমার উচিত হয়নি এখন বলার। বলে ফটাফট তাকে জড়িয়ে ধরল। হৃদয়াও তার বুকের ওপর থেকে শার্ট খামচে ধরল। সে চায় না তাকে যেতে দিতে। ইনশাআল্লাহ আগামীবার আসলে আমি আমার হৃদকে বউ বেশে সাথে করে নিয়ে যাব। বিয়ের কথা উঠতে নীলি বলে যে ছেলে মেয়েকে আলাদা কথা বলার সুযোগ দিতে, যেহেতু এখানে তাদের অত একটা কাজ নেই। তাই হৃদওয়াকে দিয়ে তাদের দুজনকে ছাদে আনা হয়। আর হৃদওয়া তাদের স্পেস দেওয়ার জন্য সেখান থেকে সরে অন্য প্রান্তে গিয়ে দাঁড়ায়। তাদের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছে। কেউ কোনো কথাই বলছে না। আশা তো তার মুখ একদম বুকের সাথে বাজিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আজান তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। সে দেখতে চায় মেয়েটা কতক্ষণ ঠিক চুপ থাকতে পারে। একসময় আজান খেয়াল করে আশার আখিদয় থেকে নিঃসৃত হচ্ছে ছোট ছোট জলের বিন্দু। সে বিচলিত হয়ে পড়ল। তড়িঘড়ি করে আশাকে নিজের সাথে জড়িয়ে নিল।
আশাও চুপ করে তার বুকে ভরে রইল। বিয়ে করব না। আজানের বুক ধক করে উঠল। কি বলে এই মেয়ে? সে আশাকে নিজের বুক থেকে সরিয়ে সামনে দাঁড় করালো, তার দিকে কপাল কুঁচকে তাকালো, তারপর গম্ভীর স্বরে বলে। মানে কি? আশা অভিমানী চোখে তার দিকে তাকিয়ে বলে। আপনিই তো বলেছিলেন অন্য কাউকে বিয়ে করতে, এখন তাই করব। থাটিয়ে দিব এক চর। আমি কখন বললাম অন্য কাউকে বিয়ে করতে? বলেছি বিয়ে করে নিতে। কারোর কথা তো বলিনি। আশাও যেন এবার রণমূর্তি ধারণ করলো। আপনি জানেন আমি কত টেনশনে ছিলাম, আর আপনারা কি করলেন? যাকেই ফোন করি সেই বলে বিয়ে করে নিতে। আজব, এত শেয়াতার কি আছে? দিন শেষে সেই মানুষটা তো আমিই, তাই নয় কি? আজান নিজের কণ্ঠে নমনীয়তা ঠেলে বলল। আজানের এই রকম বলাতে আশা লজ্জা পেল, তার দু গাল লাল রং ধারণ করলো। আশা, বনু, দেখি লাল হয়ে যাচ্ছেন, ব্যাপার কি? আজব লোকটা তার মজা নিচ্ছে, আর আশাবানু কি আবার? তার চিন্তা ভাবনা মাঝেই আজান বলল। আমি চেয়েছিলাম আপনাকে আরো সময় দিতে, তবে পরিস্থিতি আমাদের সহায় হয়নি। তাই মনে হলো আপনাকে আমার যত জলদি আমার করে নেওয়া হবে তত ভালো। বুঝলেন আশা বানু? আশাবানু শুনে তার বুড়ি বুড়ি ফিল হচ্ছে। লোকটা বলল আগে, তাই তাকে কোনো কথা দেয়নি। তাহলে কি ইঞ্জিনিয়ার সাহেব তাকে ভালোবাসে? সে কি জিজ্ঞাসা করবে? যদি না বলে? না বল না, না বলবে না। না বলতে হলে কি আর এখানে আসতো নাকি? সে তার জড়তা নিয়েই বলল। ভালোবাসেন ইঞ্জিনিয়ার সাহেব? কি জানি, ভালোবাসে কি কথা ছিল নাকি? তার চোখে চোখ রেখে বলে। আশা কি বলবে বুঝে উঠতে পারল না। আসলেই তাকে ভালোবাসার কি কোনো কথা বা কারণ ছিল নাকি? আজান আশার আরও কাছে গিয়ে দাঁড়ালো। তাদের মধ্যে এখন দূরত্ব নেই বললেই চলে। সে নিজের দু হাতে জড়িয়ে নিল আশার মুখখানাকে। অতঃপর তার চোখের দিকে তাকিয়ে কিছু বলবে এমন সময় ফট করে দরজা খুলে প্রবেশ করলো আফসান। আজান আর আশা একে অপরের থেকে ছিটকে সরে গেল। আজ আফসান খানিক অপ্রস্তুত হয়ে বলল। ইউ গাইস ক্যান কন্টিনিউ। বলে সে অপর প্রান্তে চলে গেল। আজান ঢের বুঝল তার এখানে এমন হঠাৎ আগমনের কারণ। তবে আশা বেশ লজ্জা পেল। বেচারি আজানের দিকে তাকাচ্ছে না, তার চিবুক ঠেকে গেছে বুকে। আজান আবার তার দিকে এগিয়ে আগের মতন করে আবার তার গাল নিজের দু হাতের মাঝে আবদ্ধ করল। এত তার হৃদয়ের আবদ্ধ সুখ তার কাছে কিছুক্ষণের মধ্যে তার হবে পুরো জীবনের জন্য। অতঃপর সে আবার আশা চোখের দিকে তাকিয়ে বলা শুরু করলো। শুনেন আশা বানু, রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছেন, যার ভালোবাসার প্রকাশ যত কম তার ভালোবাসার গভীরতা তত বেশি। ভালোবাসা উপলব্ধি করার বিষয়, প্রকাশ করার বিষয় না। আশা নিষ্পলক আজানের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার চোখের থেকে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, যা আজান সযত্নে মুছে দিল তার আঙ্গুল দিয়ে। বিচলিত হলো না, কারণ জানে এটি আশার দুঃখের অশ্রু নয়, বরং অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে গিয়ে সুখের কান্না। এবার তো আর কোনো সমস্যা নেই না? নেই। মুচকি হেসে জবাব দেয় আশা। আর শোনেন, এই কবুল বলার সময় কোনো কান্নাকাটি চলবে না, ঠিক আছে? আশা এমন কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল। এই আবার কেমন কথা? প্রত্যেক মেয়েই তো কান্না করে এই সময়। কেন? আজান তাকে আরো কাছে টেনে নিয়ে বলল। আজব, তোমার জামাই কি অসুন্দর নাকি যে তোমার কান্না করতে হবে? আশার মুখ হা হয়ে গেল। সব মেয়ে কি জামাই অসুন্দর দেখে কান্না করে নাকি? শোনেন, বলেন। তার মতো করেই আজান জবাব দিল। শর্ত আছে বিয়ে। আজান এমন কথায় ভ্রু কুঁচকে ফেলল। বিয়ে করছে সে বিজনেস নাকি যে শর্ত থাকবে? কি শর্ত? আশা মিনমিনিয়ে জবাব দিল। কোনো মেয়ে বন্ধু থাকা যাবে না। আজানের কুঁচকে যাওয়া হৃদয় মিলিয়ে গেল। সে খানিক রসিয়ে বলল। এটাই বউ, এটাই বন্ধু, এটাই সব কিছু, চলবে? এমন কথায় আশা খিলখিলিয়ে হেসে দিল। আরও কিছু বলতে নিবে এমন সময় আবার আফসান চেঁচিয়ে বলে উঠল কথা। সে প্রত্যুত্তর করার সাথে সাথে ঈশান দরজার বাইরে থেকে হাঁক ছেড়ে ডাকলো তাদের। তারা দিতে লাগলো নিচে নামার জন্য। করবেই না সে রোমান্স? সারার এক বংশে সবগুলা তার রোমান্সের শত্রু। আশা তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে দরজার কাছে চলে গেল। তখনই রিদুয়াও দরজার কাছে দৌড়িয়ে আসলো।
আজব এই মেয়ের এইরকম গাল লাল করে দৌড়ানোর কি হলো। তারপর সে বুঝলো যে তার ভাইয়ের কাজ সে এর পেছনে। শালা নিজে ঠিক রোমাঞ্চ করতে পারে, তবে তার বেলায় কচু। আফসান তার দিকে তাকিয়ে তার দিকে আসলো। তাকে দেখে আজান বলল, কি করেছিস তুই আমার বোনের সাথে? আফসান তার দিকে ভ্রু কুঁচকে তাকালো। আমি আবার কি করলাম? ও এরকম গাল লাল করে দৌড়ালো কেন? লজ্জা করে না বোন আর বোনের জামাইয়ের প্রাইভেট কথা জিজ্ঞাসা করতে? আজান ভাবলেশীন জবাব দিল, না করে না, কারণ তুই এখনো আমার পার্মানেন্ট বোনের জামাই না। আজ বাদে কাল যদি আমার বোনের মত চেঞ্জ হয়ে যায় তাহলে আবার নতুন বোনের জামাই হবে তো। আফসান তার দিকে চোখ গরম করে বলল, অনেক দিন ধরে কিল খাস না? বলে ধূপ করে এক কিল বসিয়ে দিল পিঠে। তারপর সে নিচের দিকে নেমে গেল। আজান কিল খেয়ে আশেপাশে তাকালো। আজান কোসমিন কালেও ভাবেনি আফসান তার বিয়ের দিনও তাকে কিল দেবে। বেচারা শ্বশুর বাড়িতে এসেও কিল খেলো। সে নিজের নজর আশেপাশে ঘুরিয়ে দেখে নিল কেউ দেখেনি তো। দেখলে তো ভাবি লজ্জায় কাণ্ড। খাওয়া দাওয়া শেষে শুধু অপেক্ষা বিয়ে পড়ানোর। আলোচনা করে ঠিক করা হয়েছে আজকে বিয়ে পড়িয়ে বউ নিয়ে যাবে আর এহসান বাড়িতে রেখেই অনুষ্ঠান করা হবে। একই দিন রিশাকেও তার শ্বশুর বাড়ি উঠিয়ে দেওয়া হবে। 1 সপ্তাহ বাদে অনুষ্ঠান করা হবে বিয়ের। সাজ্জাদ এক কাজীকে ধরে এনেছে কাজী অফিস থেকে। বেটা দুপুরের খাবার খাইয়ে নিজের পেট নিয়ে আরামসে শুয়ে আছিল। তবে সেখান থেকে সাজ্জাদ আর সাদমান গিয়ে তাকে নিয়ে এসেছে। আজান আর আশাকে সামনাসামনি বসানো হলো। ইতিমধ্যে আশাকে অন্য শাড়ি পরানো হলো, যা স্বপ্না এহসান নিজেই এনেছে তার বউয়ের জন্য, সাথে স্বর্ণের গয়নাও। তার একমাত্র ছেলের বউ বলে কথা। তবে মাঝখানে একটি লাল রঙের জর্জেটের কাপড় দেওয়া, আবার আশার মাথায়ও বড় করে লাল রঙের দুপাট্টা দেওয়া। তাই আজান তাকে দেখতে পারছে না। কত করে ছটফট করছে আশা বানুর এক ঝলক পাওয়ার জন্য। কাজে বিয়ে পড়ানো শুরু করলো। আজানকে কবুল বলতে বলা হলে সে একসাথে 3 বার কবুল বলে দেয়। কাজী সাহেব নিজের পান খেয়ে দাঁত লাল করা হাসি হেসে বলে, ধৈর্য নিয়ে বলতে হয় বাবা, একসাথে বলা লাগে না। যা শুনে সকলে মিটমিট করে হেসে উঠল। আজানও খানিক অপ্রস্তুত হয়ে পড়ল। আশার তো মন চাচ্ছে লজ্জায় মাটিতে ঢুকে যেতে। আশাকে কবুল বলতে বলা হলে সে আজানের কথা উপেক্ষা করে কান্না করে দেয়। তার ভাই এসে তাকে আগলে নেয়। অতঃপর সে তার ভাইয়ের বুকে মাথা রেখে সে কাঙ্ক্ষিত শব্দটাই বলে দেয়। চারিদিকে সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলে ওঠে। গাড়ি চলছে এহসান ভিলার উদ্দেশ্যে। সব গাড়ি আগে চলে গিয়েছে। কর্তাকর্তীদের গাড়ি আগে গিয়েছে, কেননা বধূবরণ করতে হবে। আর রিশা, সাজ্জাদ আর বাকিরা চলে গিয়েছে বাসর ঘর সাজাতে। এখন গাড়িতে উপস্থিত আজান, আশা, রিদোয়া আর আফসানের। গাড়ি ড্রাইভ করছে আজান, তার পাশে আশা এবং পিছনে বসে আরামসে যাচ্ছে আফসান আর রিদোয়া। গান বাজছে গাড়ির মধ্যে, যা মধ্যে তাল মিলাচ্ছে আজান আর আশা। রিদোয়া আর আফসানের মধ্যে 1 হাত দূরত্ব। অবশ্যই দূরত্বটা রেখেছে স্বয়ং রিদোয়া এহসান, কেননা সে শুনেছে তার বড় মাকে বলতে আফসানকেও তিনি বিয়ের কথা বলবেন, এবং তিনি যান 1 সপ্তাহ পরে, অর্থাৎ যেদিন আজানদের আর সাজ্জাদের রিসেপশনের, সেদিনই ওই শুভ কাজটি করতে। তাহলে ঘরে 1 মেয়ে যাবে, এর 2 মেয়ে আসবে। তখন থেকে সে গাল ফুলিয়ে আছে। আফসান বেচারা জানেও না কেন এই মেয়ে রেগেছে। একটু আদর কি করবে না, কিছুক্ষণ পরপরই নাক ফুলিয়ে রাখে। এমন হলে চলবে? তার টেনা টুনা আসতে তো তাহলে অনেক দেরি হবে। সে একটু চেপে গেল রিদোয়ার দিকে, যা রিদোয়া বুঝে তার দিকে চোখ গরম করে তাকালো। তারপর সে জানালার সাথে মিশে বসলো আবার। আফসান আবার তার গা ঘেঁষে বসলো। রিদোয়া যাওয়ার কোনো জায়গা না পেয়ে বলে উঠল, গাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়ার মতলব আপনার? আফসান তার দিকে তাকিয়ে বলল, সেটা কেন হবে? তুই কেন জানালার সাথে এমন লেগে বসেছিস? রিদোয়া তার দিকে বিরক্ত চোখে তাকিয়ে বলল, আপনি কেন আমার সাথে লেগে বসেছেন? আজান আর আশা তাদের কাহিনী দেখে মিটিমিটি করে হাসছে। পরিস্থিতি ভালো না, তাই আজান কথা ঘোরানোর চেষ্টা করে বলল, তোর ছুটি আর কয়দিন? আফসান একদম রিদোয়ার গা ঘেঁষে বসে তার 1 হাত নিজের হাতের মধ্যে নিল। তারপর তার আঙুল নিয়ে খেলতে লাগলো। হুমার ইডহস দিন। আজান গাড়ির ফ্রন্ট মিরর দিয়ে আফসানের কাহিনী দেখছে। তার দিকে মুচকি হেসে বলল, তাহলে তো আমার বিয়ের পরপরই চলে যাবি। স্যাহ, কই ভাবলাম তোরেও বিয়ে করিয়ে দিয়ে একসঙ্গে হানিমুনে যাব। থাক, সমস্যা নেই, শৈলী তো আর পালিয়ে যাচ্ছে না।
তোর সাথেই তো যাবে। তোরা বরং বিয়ের আগেই প্রি হানিমুন করে আসিস। আজানের এমন কথা শুনে আশার কান গরম হয়ে গেল। লোকটার মুখে কোনো বাধা নেই। তার ভাসুরের সামনে কী সব বলছে। আজানের কথা শোনার আগ মুহূর্ত পর্যন্ত হৃদয়া চুপচাপ আফসানের স্পর্শ অনুভব করেছিল। তবে তার কথা শ্রবণ হওয়ার সাথে সাথেই সে ছটফট করে নিজের হাত তার হাতের থেকে সরিয়ে মুষ্টিবদ্ধ করে নিল, যা দেখে আফসান ভ্রু কুঁচকে রইল। আবার সামনে ফিরে দুম করে কিল দিল আজানের পিঠে। আজব, গাড়ি চালাচ্ছিস না, সাথে বউ আছে, তুই এখনো কিল দেশ কেমনে আমারে? আশা আজানের এই অবস্থা দেখে হেসে ফেলল। তার বড্ড ভালো লাগে এই দুই ভাইয়ের খুনসুটি। তোর ভাগ্য ভালো, শুধুমাত্র কিল দিচ্ছি। তোর কি বড় সাহস? তুই ভেজাল লাগাস কেন? শৈলীকে কি আমি সাথে করে নিয়ে যাব নাকি? সেও কাজ করে। তারও ছুটি শেষে এখানে আমি ইনভলভ হলাম কেমনে? বলেই আফসান আবার হৃদয়ার হাত নিজের হাতের মধ্যে নিতে চাইলে বাদ সাধে হৃদয়া। সে কিছুতেই তার হাত ধরতে দিবে না। তবে একজন মেজরের কাছে তার শক্তি অনেক তুচ্ছ, পারল না। ততক্ষণে তারা বাড়ি পৌঁছে গিয়েছে। উঠানে গাড়ি পার্ক করা। তবে আফসানের নিকট হাত দিল, মুষ্টিবদ্ধ করেই রাখল। তারা একরকম হাত নিয়ে কুস্তাকুস্তি খেলছে। তার মধ্যে হৃদয়া আজানের দিকে তাকিয়ে বলল, চিন্তা নাই আজান ভাইয়া, তোমার ইচ্ছা পূরণ হবে। তোমার ভাইয়ের বিয়ে হবে তোমার রিসিপশনের দিন তার হবু বউয়ের সাথে। বড় মা বলেছে কথা বলবে শৈলী আপু উপোস ভাবির সাথে। শেষের বাক্য খানিক টেনে টেনে শোধালো। আফসান তার হাতের সাথে যুদ্ধ করা বন্ধ করে তার দিকে ভ্রু কুঁচকে তাকালো। পরপর আজানের দিকে তাকিয়ে নির্দেশ দিল, তোরা বাড়ি ভিতরে চলে যা। আমার তো বোনের সাথে হিসেব নিকাশ ক্লিয়ার করতে হবে। আর হ্যাঁ, বাড়ির কাউকে বলবি না আমার কোথায় আছি। আজানও বুঝলো তার কথা। এখন আসলে তাদের দুজনকে একটু স্পেস দেওয়ার দরকার। তাই সে বিনা বাক্য ব্যয় করে বের হয়ে গেল। অপর প্রান্তে গিয়ে দরজা খুলে আশাকেও হাত ধরে বের করে নিয়ে গেল বাড়ির ভিতরে। আজব, আমি এখানে থেকে কি করব? বাড়ির সবাই খুঁজবে। গাড়ির মধ্যে অবস্থিত বাটন দিয়ে সব জানালা বন্ধ করে দিল আর সব ডোর লক করে দিল। লাগবে না তোকে এখন করর, আমি ছাড়া। এখন তোর যত পেঁচাল আছে সব বল, আজকে সব ক্লিয়ার করব। প্রতিদিন এমন গাল ফুলানি ভালো লাগে না। হৃদয়া তার থেকে একটু দূরে সরে বসে বলল, কোনো প্যাঁচাল নাই আমার। আফসান তাকে এবার এক ঝটকায় তার কোলে বসিয়ে নিল। তারপর দুই হাত হৃদয়ার কোমরে আবদ্ধ করে তাকে আটকে ফেলল। হৃদয়া ফটাফট এত কিছু হওয়াতে হতচকিয়ে গেল। সে ভুলে গেল যে তার কিছু করতে হবে। আফসান তার গালের সাথে হৃদয়ার গাল ঘেঁষে বলল, কোনো পেঁচাল না থাকলে আর গাল ফুলানোও হবে না, ঠিক আছে? হৃদয়া ঘোরের মধ্যে চলে গেল। সে দেখল আফসান মাথা দুলিয়েছে। সেও মাথা দুলিয়ে জবাব দিল। হুম। হঠাৎ তার সম্ভিত ফিরতেই সে ছটফট করে শুরু করলো ছাড়া পাওয়ার জন্য। তবে আফসান তাকে আরও ভালোভাবে জড়িয়ে নিল নিজের সাথে। আফসান তার এমন কাণ্ডে অনেক বিরক্ত। সে গম্ভীর গলায় বলল, সমস্যা কি? আপনি কি আমার প্রতি দয়া করছেন মাহির ভাই? তার এমন বাক্যে যথেষ্ট ছিল সব কিছু শিথিল করে দেওয়ার জন্য। তবে আফসানের কপালে অবস্থিত ভাঁজ আর প্রগাঢ় হলো। আশ্চর্য, দয়া শব্দ আসছে কোথায় থেকে? হৃদয়া চুপ করে রইল। সে আসলে তেমনভাবে বলতে চায়নি, তবে ফট করে মুখ থেকে বের হয়ে গিয়েছে। আফসান ধমকে বলল, চুপ করে থাকবি না হৃদ, বল দয়া কেন মনে হলো তোর? তার কণ্ঠে হৃদয়া কেঁপে উঠল। তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কাঁপা কাঁপা স্বরে বলল, আপনার সাথে শৈলী আপুর বিয়ে ঠিক হয়ে আছে। আপনি সেখানে রাজি না হয়ে বসে আছেন, তার সাথে আমার কোনো তুলনা করা যায় না। তবে কি এটা দয়া নয়? আফসান হৃদয়ার চোখের পানি দেখে শান্ত হলো। তার কপালের ভাঁজ শিথিল হলো। সে খুব যত্ন সহকারে হৃদয়ার গাল আগলে নিল। অতঃপর তার গালে গড়িয়ে পড়া পানি নিজের বৃদ্ধাঙ্গুলের সাহায্যে মুছে নিল। তার কপালে নিজের ওষ্ঠ চেপে ধরল। তারপর তার কপালের সাথে কপাল ঠেকিয়ে নরম গলায় বলল, তুলনা? আপনার হৃদ? না, সে সাহস এই অধমের নেই। কারণ যে অসাধারণ তাকে সাধারণ কিছুর সাথে রাখা অন্যায়। আপনি আমার ভোরের স্বপ্ন, যা ছুঁতে গেলে মনে হয় বিলীন হয়ে যাবে। আপনাকে কারোর সাথে তুলনা করা যায় না, কারোর সাথে দেখা করা যায় না, শুধু অনুভব করা যায় নিঃশব্দে, নিঃশর্ত। বলে তেমনই রয়ে গেল। এই মেয়ের চোখের পানি তার ভেতরে সব ওলটপালট করে দেয়। তার চোখের জল দেখলে সে চাইলেও নিজের রাগ ধরে রাখতে পারে না। আর এই মেয়ে বলছে সে নাকি দয়া করে।
যদি মেয়েটা জানতো সে তার কি হয়, তাহলে কখনো তার কথার বিপরীতে যেত না। উল্টো তাকে নিজের নামে লিপিবদ্ধ করে নিত জন্ম জন্মান্তরের জন্য। তবে রমণীটি জানে সে তার কি হয়। জানে না রমণী যে সে তার হৃদয়ের আবদ্ধ সুখ, যা স্বয়ং আল্লাহ ছাড়া তার থেকে কেউ আলাদা করতে পারবে না। সে কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, ওই ঝামেলার জন্যই তো এত কাহিনী। আচ্ছা, আর কখনো আপনার ওর নামও আমার নামের সাথে শুনতে হবে না। আমি সেই ব্যবস্থাই করে দিব। আপনি খালি এসব দয়া করুণার মতো শব্দ উচ্চারণ করবেন না, হৃদ, বুঝেছেন? হৃদয়ের মনে হলো সে অন্য জগতে চলে গিয়েছে। সে বুঝে গিয়েছে সে আফসানের জন্য কি। সে জানে, বোঝে, তবুও তার বোকা মন খালি তার অবাধ্য হয়। তবে যেহেতু সে বলেছে সব কিছু দেখে নেবে, সুতরাং সব ঠিক, একদম সলিড। হঠাৎ আফসান হৃদয়াকে তার পাশে বসিয়ে দিল, অতঃপর তার কলে মাথা রাখল, তার পেটে তার নাক ডুবিয়ে দিল। এদিকে হৃদয়ার তো যায় যায় অবস্থা, তার নিঃশ্বাস আটকে রেখেছে সে। আফসান মুখ উঠিয়ে তার দিকে তাকিয়ে বলল, শ্বাস নিন ম্যাডাম। বলে আবার একই অবস্থায় চলে গেল। বহু কষ্ট হৃদয়া নিজের শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া ঠিক করলো। আবার সে অবস্থায় থেকে আফসান বলল, আই এম সো টায়ার্ড, হৃদ, আই নিড সাম পিস। প্লিজ রান ইউর হ্যান্ড থ্রু মাই হেয়ার। বলার সাথে সাথে হৃদয়ার হাত চলে গেলেও তার চুলে। সে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। বেশি বড় না তার চুল, আর্মি মানুষদের তো আবার বড় চুল রাখা মানা। প্রায় 5 মিনিটের মধ্যে হৃদয়া খেয়াল করলো তার পেটে গরম নিঃশ্বাসের উপস্থিতি। সে বুঝলো লোকটি ঘুমিয়ে পড়েছে, তাও সে তার হাত বন্ধ করেনি। এর এক পর্যায়ে সে বিড়বিড় করে গেয়ে উঠল, সন্ধ্যা হয়তো এখন 7টা। হৃদয়া বাড়ি ফিরেছে, তবে এখনো ভিতরে প্রবেশ করেনি। করবে কি করে? তার কোলে মাথা দিয়ে যে একজন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, সে এখনও তার পেটে মুখ বুজে ঘুমাচ্ছে। তবে তারা এখানে যে প্রায় 1.5 ঘন্টা, বাড়ির মানুষ খুঁজছে হয়তো। কত কাজ এখন বাড়িতে, নতুন বউ এসেছে। সে এবার হালকা করে ডাক দিল, শুনেন। না, কোনো নড়াচড়া নেই সে মানুষের। সে আবার ডাক দিল, মেজর মাহির শুনেন। এবার সে মানুষটি একটু নড়ে উঠল, তবে সে নড়তে শিহরণ হলো হৃদয়ের শরীরে, কারণ লোকটা তার পেটে নাক ঘষছে। হুম। ছোট একটি শব্দ, তবে তার হৃদয়ার মনকে কাঁপিয়ে দিল। আশ্চর্য, তার সাথে কেন অষ্টাদশীর মতো কার্যকলাপ করছে? সে তো সেই বয়সে নেই। তাহলে কি সে এই মানুষটির প্রেমে আবার পড়ল নাকি নতুন করে? অবশ্য সেই যে পড়েছিল সে আর উঠতে পেরেছিল বা কোথায়? তখন যে পড়েছিল একেবারে চোরাবালিতে আটকে গিয়েছে। তবে এই মানুষটি আবার যা আচরণ করছে তাতে যে কোনো মানুষ প্রেমে পড়তে বাধ্য। তার প্রেমে? না না, সে কি ভাবছে? তার প্রেমে অন্য কেউ কেন পড়বে? তার প্রেমে পড়ার একমাত্র অধিকার হৃদয়ার। হৃদয়া এহসান শুধুমাত্র সেই অধিকার প্রাপ্ত। সে আবার আফসানের মাথায় হাত বুলিয়ে বলল, এবার আমি ভিতরে যাই, অনেকক্ষণ তো হলো। ঘুমাতে দেন ম্যাম। অস্পষ্ট স্বরে পেটে মুখ বুজে সেই অবস্থায় বলল। তার শরীর কাঁপছে তার এমন কথায়, তবে এই কম্পন তার ভালো লাগছে। ভিতরে গিয়ে আবার না হয় ঘুমাবেন। সেখানে তো আর আপনি থাকবেন না। পেটের থেকে মুখ উঠিয়ে তার চোখের দিকে তাকিয়ে বলল, দেখুন, কেউ যদি দেখে তাহলে খারাপ ভাবে। আর বাড়িতে নতুন বউ এসেছে, অনেক কাজ তো। হৃদয়াও তার মাথায় হাত বুলিয়ে বোঝানোর স্বরে বলল, মাহির বাচ্চাদের মতন করছে কেন? এবার কাজ হলো। আফসান তাকে ছেড়ে বসলো। ফোন বের করে সময় দেখে নিল। আসলে ভালো সময় ঘুমিয়েছে সে। হৃদের কোলে মাথা রাখায় আরামেই তার ঘুম এসে গেছে। এই মেয়েটার সাথে থাকলে তার শুধু অনুভব করতে মন চায়, আলতোভাবে ছুঁতে চায় তার হাতের স্পর্শ। সে হৃদয়ার দিকে ঝুঁকে তার কপালে নিজের ওষ্ঠতায় চেপে ধরল, যার স্পর্শে হৃদয়া কেঁপে উঠল। এমন সময় তার ফোন বেজে উঠল। আফসান চসূচক শব্দ করে ফোনটা বের করলো। আজান কল দিয়েছে। কলটা রিসিভ করে তাকে কিছু বলতে না দিয়ে আজান বলল, ভাই, তোদের হয় নাই? বিয়ে আমি করছি নাকি তোরা করছস? শালার জীবন, নিজে বিয়ে করে এখন পর্যন্ত বউর লগে দুইটা কথা কইতে পারলাম না, আর তুই শালা তুকু দুলাভাই কতক্ষণ ধরে আমার বোনরে আটকাই রাখছস? জলদি আয়। আফসান বিরক্তি প্রকাশ করে বলল। আসছে। তারপর ফোন কেটে দিল। হৃদয়ার দিকে তাকিয়ে বলল, চল, তুই সহ তোর পুরা পরিবার আমার শত্রু হয়ে গিয়েছিস। শান্তিতে থাকতেই দিবি না তোরা। বলেই বের হয়ে গেল। অপরদিকে হৃদয়া তো হতবাক হয়ে গেছে। সে কি করলো? আর অনেকক্ষণ তো ছিল তারা একসাথে। আফসান গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে, তার বের হওয়ার অপেক্ষায়। সেও বের হয়ে গেল। রাত বাজে 8টা।
রাত হবে এখনও ঢের বাকি, তাই আশাকে এখনও রুমে দেওয়া হয়নি। তাকে শাড়ি বদলিয়ে একটা সুতির শাড়ি পরানো হয়েছে। এরপর এখন সবাই একজোট হয়ে বসে আছে আফসানের রুমে। তবে যার রুমে বসে আছে তারই কোনো খবর নেই।